তানজিদ কিছুক্ষণ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলল, নট ব্যাড, বুদ্ধিটা কাজে লাগানো যেতে পারে। এতদিন একটা আক্কেলওয়ালা মেয়ে দেখলাম, যদিও প্রথম এক নম্বরের গাধা মনে হয়েছিল। তানজিদের কথায় চারজনই পুরো হতভম্ব হয়ে গেল। তানিয়া চোখ বড় বড় করে একবার ভাইয়ের দিকে আর একবার রাইসার দিকে তাকাচ্ছে। তানজিদ বসা থেকে উঠে তানিয়াকে বলল, ব্যবসা ভালো জায়গাতেই শুরু করেছিস। তারপর ওদের তিনজনের দিকে এক এক করে তাকিয়ে বলল, আর পার্টনারগুলো খুব একটা খারাপ না। আচ্ছা থাক, আমাকে এখন যেতে হবে। বলে তানজিদ চলে গেল। ও চলে যাওয়ার পর তানিয়া রাইসার কাঁধে হাত রেখে অবাকতর কণ্ঠে বলল, আমি তো ভেবেছিলাম ভাইয়া তোকে তুলে এক আছাড় মারবে, কিন্তু এটা কি হলো? আমি ভেরি ট্যালেন্টেড। মুখে এটা বললেও মনে মনে বলল, আমিও তো সেটাই ভেবেছিলাম, কিন্তু আল্লাহ সহায় ছিলেন বলে এবারের মতো বেঁচে গেছি। জীবন থাকতে আমি আর তোর ভাইয়ার মুখোমুখি হতে চাই না। সাজিদ কাজ করার পাশাপাশি সবসময় সামনের দিকে নজর রাখে। চোখ নামিয়ে নেওয়ার চেষ্টা করলেও সক্ষম হয়ে ওঠে না, যার কারণে ও নিজেই নিজের উপর প্রচুর বিরক্তি হয়ে গেছে। সাজিদ আবারও সামনে তাকালো। একটা ছেলেকে সিনুদের সব থেকে বেরিয়ে যেতে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। অস্ফুট স্বরে বলল, এই ছেলে আবার কে? মেহমেদ ওর কানের কাছে মুখ এনে ব্যঙ্গের মতো বলল, দেখে কাস্টমার মনে হচ্ছে, আবার ওই চার পিচ্চুর কোনো পরিচিত ব্যক্তিও হতে পারে। সাজিদ অন্যমনস্ক ছিল, তাই হঠাৎ মেহমেদের কণ্ঠস্বর শুনে ও ভয়াবহ রকমের ভয় পেয়ে চমকে লাফিয়ে উঠল। তা দেখে মেহমেদ আহাম্মক হয়ে গেল। সাজিদ বুক ভরে শ্বাস নিয়ে বুকে হাত রেখে ধমকে উঠে বলল, তুই কি স্বাভাবিক মানুষের মতো বিহেভ করতে পারিস না? ভূতের মতো হুটহাট কানের কাছে এসে বেসুরো গলায় কথা বলে উঠিস কেন বেয়াদব? হোয়াট এভার, কে বেসুরে গলায় কথা বলে? আমার বেয়াক্কেল ছোট ভাই। আমার কণ্ঠস্বর নিয়ে কথা বলবি না। হোয়াট এভার, আমি যখন কথা বলি তখন মনে হয় একটা কোকিল গান গাইছে। কোকিল না বল, যে কাকের মতো শোনা যায়। মেহমেদ রেগে গিয়ে কিছু একটা বলতে ধরতে সাজিদ ওকে থামিয়ে দিয়ে বলল, তুই টি সব ফাঁকা রেখে এখানে এসেছিস কেন? আমার ধৈর্যের পরীক্ষা নিস না মেহমেদ, মেরে তোর পিঠের ছাল তুলে দিব। মেহমেদের রাগ মিলিয়ে গেল। ও আমতা আমতা করে বলল, তোকে বারবার দেখতে ইচ্ছে করে, তাই চলে আসি। হোয়াট এভার, কাস্টমারদের চা দিয়ে তবে এসেছি। অন্য কাস্টমারও তো আসতে পারে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। বলে মেহমেদ দৌড়ে টি শপের দিকে চলে গেল। ও চলে যাওয়ার পর সাজিদ পুনরায় সামনে তাকালো। সিনু হেসে হেসে কয়েকটা মেয়ের সাথে কথা বলতেছে। সাজিদ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিনু হঠাৎ এদিকে তাকাতে সাজিদ তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। তারপর বিড়বিড় করে বলল, কি হয়েছে আমার? বারবার ওনার দিকে তাকাচ্ছি কেন? মেহমেদের সন্দেহই কি তাহলে সত্যি হলো? সাজিদ মাথা নেড়ে বলল, না, এটা কিভাবে সম্ভব? আমি প্রেমে পড়তে যাব কেন? মিথ্যা, এসব মিথ্যা। কয়েকজন কাস্টমার আসায় সাজিদ নিজের চিন্তার জগৎ থেকে বেরিয়ে তাদের অর্ডার নিতে চলে গেল। সিনুদের শপের নেম প্লেটটা আলগা হয়ে গেছে। তো রাইমা পাশের শপ থেকে কিছুক্ষণের জন্য একটা মই নিয়ে আসলো। বাই দ্য ওয়ে, ওদের শপের নাম বাগিনী বেকারি অ্যান্ড বুকেট শপ। বোরকা পরে ময়ে ওঠা একটা ঝামেলার ব্যাপারই বটে, তবুও সিনু আত্মবিশ্বাসের সাথে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সিনু বোরকা ধরে আস্তে আস্তে ময়ে উঠে পড়ল। তানিয়ারা শক্ত করে নিচে থেকে মই ধরে আছে। সাজিদ আর মেহমেদ বাইক নিয়ে নিজেদের শপের সামনে এসে থামলো। বলে রাখা ভালো, এখন সবে মাত্র সকাল 9টা বাজে। সিনুদের দিকে চোখ পড়তেই ওরা দুজন ধীর পায়ে ওদের দিকে এগিয়ে গেল। মেহমেদ নেম প্লেটটার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, বাগিনী। হোয়াট এভার, তো বাগিনীরা যে বন ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে সেটা কি ফরেস্ট অফিসাররা জানে? চারজনের চকিতে ওর দিকে তাকালো। তানিয়া খেপে গিয়ে বলল, আপনার মতো জীবন্ত একটা গন্ডার যে লোকালয়ে ঢুকে পড়েছে সেটাও কি ফরেস্ট অফিসাররা জানে মিস্টার ডঙ্কার মিয়া? মুখ সামলে কথা বলুন, শাকচুন্নি ওরফে বেয়াদবি মহিলা। আমি নিতান্তই ভদ্র ছেলে, এর জন্য কিছু বলছি না। তুই ভদ্র? মেহমেদ চোখ পাকিয়ে ওর দিকে তাকালো। অন্যদিকে তানিয়া অত্যন্ত রেগে গেছে, তাই ও মই ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমাকে অপমান করলেন না, এর হিসেব আমি হাসরের ময়দানে নিয়ে ছাড়বো। তানিয়া মেহমেদের প্রতি এতটাই খেপে গেছে যে ময়ে যে সিনু আছে সেটা ও ভুলেই গেছে। তানিয়ার ঝাঁকানিতে সিনু মৃদু চিৎকার দিয়ে ধপাস করে মই থেকে পড়ে গেল।
ওর চিৎকারে তানিয়ার হুঁশ ফিরল। ব্যস্ত হয়ে ওরা তিনজন দৌড়ে সিনুকে গিয়ে ধরল। সাজিদ অবশেষে মুখ খুলে বলল, সরি টু সে বাট বলতে বাধ্য হচ্ছি যে আপনার সত্যি বিয়ে হওয়ার সম্ভাবনা কমে আসছে। যে হারে নিজের কোমর ভাঙার উপর উঠে পড়ে লেগেছেন তাতে বিয়ের আশা ভুলে যান। সিনু কোমরে আসলেই অনেক ব্যথা পেয়েছে, তাই সাজিদের কথার কোনো জবাব দিল না। সাজিদ তানিয়াদের উদ্দেশ্য করে বলল, ওনাকে ভিতরে নিয়ে গিয়ে কোমরে একটু মলম লাগিয়ে দিন। নেম প্লেটটা আমি ঠিক করে দিচ্ছি। দেখছেন আমার ভাই কত ভালো, কতটা বিবেকবোধর। হ্যাঁ, ঠিক বলেছেন। উনি আসলেই বিবেকবান, কিন্তু আপনি একটা অকৃতজ্ঞ ও ঝগড়ি ছেলে। আপনাদের আপন ভাই হিসেবে একদম মানায় না। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আই থিঙ্ক আপনাকে ব্রিজের নিচে থেকে কুড়িয়ে এনেছিল আপনার বাবা মা। বলে তানিয়ারা সিনুকে ধরে ধরে শপের ভিতরে নিয়ে গেল। সাজিদ সামান্য হেসে নেম প্লেট ঠিক করার জন্য ময়ে উঠে পড়ল। মেহমেদ কর্মঠ দৃষ্টিতে কিছুক্ষণ তানিয়ার প্রস্থানের দিকে তাকিয়ে থেকে সাজিদকে চিন্তিত স্বরে বলল, সত্যি কি আমাকে কুড়িয়ে এনেছিল আব্বু আম্মু? আমি কিভাবে জানবো? আব্বু আম্মুকে গিয়ে জিজ্ঞাসা করতে পারিস। মেহমেদের মুখটা চুপসে গেল। ও বিড়বিড় করে অসহায় কণ্ঠে বলল, তার মানে কুড়িয়ে পাওয়া সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে আমার। কাজের চাপ সামলানোর জন্য সিনুরা আজ দুটো মেয়েকে কাজে নিয়োগ দিয়েছে। বেকারি শপের জন্য যাকে নেওয়া হয়েছে তার নাম মারিয়া, আর বুকেট শপের জন্য যাকে নেওয়া হয়েছে তার নাম নুসরাত। দুজনকেই অত্যন্ত পছন্দ হয়েছে ওদের চারজনের। প্রতিটা কাস্টমারকেই সিনু আর রাইমা একসাথে শপে প্রবেশ করার সময় যেমন সালাম দেয়, তেমন চলে যাওয়ার সময়ও সালাম দেয়। সে যাই হোক, দুটো 10-12 বছরের বাচ্চা ছেলে বেকারি শপে প্রবেশ করতেই সিনু আর রাইমা নিজেদের স্বভাবসুলভ হাসি দিয়ে সালাম দিল। বাচ্চা দুটো বেশ অবাক হয়েছে এতে। সালামের জবাব দেবে না বাচ্চারা? বাচ্চা দুটো অবাক হওয়া অবস্থাতেই সালামের জবাব দিল। তারপর কি কিনতে এসেছে সেগুলো বলল। রাইমা ওদের অর্ডার করা জিনিসগুলো প্যাক করে দিতে লাগলো। বাচ্চা দুটো সিনুর দিকে তাকিয়ে ওকে কিছু জিজ্ঞাসা করার জন্য উসখুস করতে লাগলো। সেটা বুঝতে পেরে সিনু শান্ত স্বরে বলল, কিছু বলতে চাও বাচ্চারা? ছেলে দুটোর মধ্যে থেকে একজন বলে উঠল, আমাকে সালাম দিলেন কেন আপু? সালাম তো বড়দের দিতে হয়। সিনু কিছু হিসাব নিকাশ করতেছিল। বাচ্চাটার প্রশ্ন শুনেও সেগুলো সাইডে রেখে গলা খাকারি দিয়ে বলল, এটা আমাদের একটা ভুল ধারণা, শুধুমাত্র বড়দের সালাম দিতে হবে এটা কোথাও বলা নেই। আমাদের প্রিয় নবীজি ছোট বড় সকলকে সালাম দিতে বলেছেন। তিনি এটাও বলেছেন যে আগে যিনি সালাম দেবেন তিনি উত্তম। তাই আমরা সব সময় সর্বপ্রথম সালাম দিয়ে নিজেদের পুণ্যের পাল্লা ভারী করার প্রতিযোগিতায় নেমেছি। এছাড়াও বড়রা যদি নিজে থেকে ছোটদের সালাম দেয় তাহলে ছোটরাও সালাম দেওয়ার প্রতি উৎসাহিত হয়ে যাবে। বাচ্চা দুটো সিনুর জবাবে বেশ সন্তুষ্ট হলো। রাইমা ওদের অর্ডার করা জিনিসগুলো সুন্দরভাবে প্যাক করে মুচকি হেসে ওদের হাতে দিয়ে দিল। বাচ্চা দুটো সেগুলো নিয়ে সিনুর হাতে টাকা দিল। তারপর যাওয়ার আগে চারজনেই একসাথে সালাম দিয়ে উঠল। এতে করে সিনু, রাইমা আর বাচ্চা দুটো হেসে উঠল। হাসি থামিয়ে ওরা আবারও একসাথে সালামের জবাব দিল। ফলে ওরা পুনরায় আরেক দফা হেসে উঠল। বাচ্চা দুটো সব থেকে বেরিয়ে গেল। সিনু পিছন থেকে বলে উঠল, ইনশাআল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে বাচ্চারা। তানিয়া ফুলগুলোর উপর পানি ছিটিয়ে দিচ্ছে। রাইসা কাস্টমারদের অর্ডার তাদের হাতে হ্যান্ড ওভার করে তানিয়ার কাছে গিয়ে বসে পড়ল। তারপর ওর দিকে তাকিয়ে রাইসা বলল, আচ্ছা তানি, তোর কি হয়েছে বলতো? আমার আবার কি হয়েছে? তুই ওই ছেলেটার সাথে এত ঝগড়া করিস কেন? আগে তো কখনো, ছেলে তো দূরের কথা, মেয়েদের সাথেও ঝগড়া করতি না, তাহলে এখন কি হয়েছে? আমি নিজেও জানি না রে। আমি প্রতিদিন বাড়ি থেকে 100 বার প্রতিজ্ঞা করে আসি যে ওই ছেলের সাথে আমি ঝগড়া করব না, কিন্তু ওটার মুখ দেখলেই আমার মুখ থেকে আপনা আপনি গালি বের হয়ে যেতে চাই। শয়তান আমাকে ভালোভাবে বশ করে ফেলেছে মনে হচ্ছে। কাল থেকে নো ঝগড়া। বুঝেছি, সবাইকে বলিস হাসরের ময়দানে হিসাব নিবি। এভাবে ঝগড়া করতে থাকলে তোকেও হাসরের ময়দানে গিয়ে হিসাব দিতে হবে। এটা মাথায় রাখলেই শয়তানের বিপক্ষে তুই জিতে যাবি। কি কিউট রে তুই। আজ থেকে ওই ডঙ্কার মিয়ার সাথে নো ঝগড়া। এই নাম ছাড়া দুনিয়ায় আর কোনো নাম নেই। আসলে এই নামটা দেওয়ার পেছনে একটা কারণ আছে, যেটা তোরা কেউ বুঝলি না। কি কারণ? ডঙ্কার ফর্সা আর ওই ছেলেও ফর্সা। শুধুমাত্র এই কারণেই আমি ওনাকে ডঙ্কার মিয়াই বলি।
কিন্তু ওই মাথা মোটা ছেলে ভাবে আমি ওনাকে কটাক্ষ করে এই নামে ডাকি। ধুর, আমার ফিলিংস কেউ বোঝে না, এমনকি তোরাও না। রাইসা ওকে জড়িয়ে ধরে বলল, বুঝি তো। আচ্ছা, তার মানে কি বলতে চাচ্ছিস? ওই ভাইয়া দেখতে সুন্দর? অবশ্যই সুন্দর, আল্লাহর সমস্ত সৃষ্টি সুন্দর। উনিও তো আল্লাহর সৃষ্টি, তো নিঃসন্দেহে ওই ডঙ্কার মেয়েও সুন্দর, কিন্তু একটু চোখ রুটে। আমরা কি ওনাকে দুলাভাই হিসাবে দেখতে পারি? তোর যা ভালো মনে হয়। সত্যি? কি বললি ডাইনি? দুলাভাই? রাইসা বুঝলো তানিয়া রেগে গেছে, তাই ও দৌড়ে সিনুদের কাছে চলে গেল। তানিয়াও ওর পিছু পিছু ছুটে গেল। ওদের দুজনকে ছুটতে দেখে সিনু আর রাইমা অবাক হলো। তানিয়া রাগত স্বরে বলল, ওই রাইসার বাচ্চা ডঙ্কার মিয়াকে দুলাভাই বানাতে চায়। তানিয়ার বলা কথাটা বুঝতে পারতে সিনু আর রাইমা হেসে উঠল। ওদের দুজনের সাথে রাইসাও হেসে উঠল। তানিয়া কর্মট দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকলো। অন্যদিকে ওরা তিনজন হেসেই চলছে। সারাদিনের ব্যস্তময় সময় পার করে সাজিদ আর মেহমেদ হাসান ভিলায় এসে পদার্পণ করলো। কলিং বেল বাজাতে সাইরা খাতুন এসে দরজা খুলে দিলেন। ছেলেদের ক্লান্তিময় মুখের দিকে তাকিয়ে উনি একটা অমায়িক হাসি হাসলেন। সাজিদ আর মেহমেদ সামান্য হেসে একসাথে মাকে সালাম দিল। এটা ওদের নিত্যদিনের অভ্যাস। বাসায় কিংবা বাসা থেকে বের হওয়ার সময় মা বাবাকে সালাম দেয় ওরা। সাইরা খাতুন সালামের জবাব দিয়ে বললেন, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার গরম করছি। ওরা কোনোরূপ আপত্তি না করে উপরে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ওরা ডাইনিং টেবিলে চলে আসলো। সাইরা খাতুন ওদের খাবার পরিবেশন করলেন। সাজিদ মুখে লোকমা দেওয়ার আগে বলল, আম্মু তুমি খেয়েছো? ছেলে দুটোকে না খাইয়ে আমি কি খেতে পারি? আম্মু তাহলে ছেলেদের হাতে খাবার দাও। কথাটা বলে মেহমেদ সাইরা খাতুনকে এক লোকমা খাবার খাইয়ে দিল। সাজিদও খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার সময় সাজিদ আশেপাশে তাকিয়ে বলল, আব্বু কোথায়? উনি বিশ্রাম নিচ্ছেন, বুড়ো হয়ে গেছে তো, তাই অল্পতেই হাঁপিয়ে ওঠেন। হোয়াট এবার, আব্বুর সামনে এ কথা বলো না। আব্বু তো এখনো নিজেকে যুবক ভাবে। যত বয়স হচ্ছে তত রং লাগছে তোমাদের আব্বুর। ওনার কথা শুনে দুজনেই হেসে উঠল। তারপর পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও মেহমেদ কিছু একটা মনে পড়ে থেমে গেল। সাইরা খাতুনের কাছে গিয়ে ওনার দু হাত শক্ত করে ধরে চোখে চোখ রেখে মেহমেদ বলল, আম্মু একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। হঠাৎ ওর এমন আচরণ দেখে সাইরা খাতুন হতভম্ব হয়ে গেলেন। সাজিদও থেমে গিয়ে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। মেহমেদ পুনরায় বলল, হোয়াট এবার, আশা করছি তুমি আমাকে সঠিক উত্তর দিয়ে নিজের নেক দায়িত্ব পালন করবে। আচ্ছা দিব। মেহমেদ আরও জোরে জোরে ওনার হাত দুটো শক্ত করে ধরে গম্ভীর একটা শ্বাস নিয়ে গলা খাকারি দিয়ে বলল, আমি তোমার নিজের সন্তান নাকি আমাকে ব্রিজের নিচ থেকে তুলে এনেছো? সাজিদ বিরক্তিতে চোখ কারান্ত শব্দ করলো। সাইরা খাতুন আহাম্মক হয়ে মেহমেদের দিকে তাকিয়ে মনে মনে বলল, প্রশ্নটা অত্যন্ত হাস্যকর আর গাধামো টাইপ। তাহলে মেহমেতের মুখটা এত সিরিয়াস কেন? উত্তর না পেয়ে মেহমেদ সাইরা খাতুনকে ঝাঁকিয়ে বলল। কি হলো আম্মু, উত্তর দাও। সাইরা খাতুন নিজেকে সামলে নিয়ে কটমট গলায় বললেন, এত স্টুপিড প্রশ্নের উত্তর আমি দিব না বাবা। মেহমেদ থতমত মুখে সাইরা খাতুনের হাত ছেড়ে দিল। তারপর অভিমানী কণ্ঠে বলল, ও বুঝতে পেরেছি, আমার সন্দেহ তাহলে ঠিক। হোয়াট এবার, যেখান থেকে আমাকে কুড়িয়ে এনেছো সেখানেই রেখে এসো আমাকে, আমার কারো দয়া চাই না। সাইরা খাতুন বাকরুদ্ধ হয়ে গেলেন। এটা কেমন ছেলে? নিজেকে ধাতস্থ করে উনি মেহমেদের কাঁধে হাত রেখে বললেন, কিসব বলছো? তুমি আমার সন্তান। আমাকে ছুবে না, আমি অন্যের সন্তান। আমার আসল মা বাবার কাছে আমাকে রেখে আসো। কে বলেছে তোমাকে এসব? তুমি আমার সন্তান, তোমাকে আমি পেটে 10 মাস 10 দিন রেখেছি। হোয়াট এবার, তাহলে আমি এমন নির্লজ্জ হয়েছি কেন? ভাইয়ের সাথে আমার বৈশিষ্ট্য মিলে না কেন? আম্মু তোমার ছেলের এসব নাটক বন্ধ করাও, নয়তো ধূপধাপ ওর পিঠে ঘুষি মেরে দিব। মেহমেদ অসহায় মুখে সাজিদের দিকে তাকালো। সাইরা খাতুন ধমকে উঠে সাজিদকে, চুপ করো, সবসময় ছেলেটার পেছনে লাগা ছাড়া তোমার কোনো কাজ নেই। নিশ্চয়ই তুমি ওকে বলেছো ও আমার নিজের সন্তান না। আমার খেয়ে দেওয়ার কাজ নেই, তোমরা থাকো এখানে, আমি গেলাম। সাজিদ নিজের রুমে চলে গেল। সেদিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সাইরা খাতুন মেহমেদকে উদ্দেশ্য করে তোমার ভাই তোমার দাদুর মতো হয়েছে, একদম গম্ভীর স্বভাবের, আর তুমি তোমার বাবার মতো নির্লজ্জ হয়েছো। আব্বু নির্লজ্জ? হ্যাঁ, এখন তো বিশ্বাস হয়েছে তুমি আমার সন্তান। অবশ্যই হয়েছে। সাজিদ বিছানায় গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল।
চোখ বন্ধ করার সাথেই সিনুর মায়াবী মুখটা ওর সামনে ভেসে উঠল। সাজিদ চটজলদি চোখ মেলল, তারপর বিড়বিড় করে বলল, ওনার মুখ কেন ভেসে উঠল? আমার সাথে এসব কি সাজিদের ভিতর থেকে একটা সত্তা বলে উঠল, তুই প্রেমে পড়েছিস? সাজিদ হতভম্ব হয়ে কিছুক্ষণ বসে থাকিল, তারপর নিজেই আমি কি তাহলে সত্যি ওনার প্রেমে পড়ে গেছি? কিন্তু কখন পড়লাম, কিভাবে? প্রশ্নটা করার সাথেই ওর সামনে সেই দৃশ্যটা ভেসে উঠল। সিনু কাঁপতে কাঁপতে, আমার স্বামীর হক নষ্ট হয়ে গেল। আমি ওনাকে কি দৃশ্যটা মনে পড়তে সাজিদের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটে উঠল। বিছানা থেকে নেমে ও ব্যালকনিতে চলে গেল। তারপর আকাশে ভাসমান রূপালী চাঁদটার দিকে তাকিয়ে বলল, তোমাকে জবাব দিতে হবে না। আমি তোমার থেকে কোনো কৈফিয়ত চাইবো না। তুমি বললাম জন্য রাগ করলে নাকি সিনু? কি করি বলো? আজ থেকে তুমি আমার ব্যক্তিগত মানুষ, তাই তুমি ছাড়া আপনি বের হচ্ছে না। বলে সাজিদ লাজুক হাসলো। আজ চাঁদের সৌন্দর্য ফিকে লাগছে ওর কাছে। আকাশে বারবার সিনুর মুখটা দৃশ্যমান হয়ে উঠছে। কখনো হাস্যোজ্জ্বল সিনু, কখনো ভয় পাওয়া সিনু, কখনো রেগে যাওয়া সিনু, কখনো পড়ে গিয়ে ব্যথাতুর মুখের সিনু। সাজিদ আকাশের বিশালতার মাঝে নিজেকে হারিয়ে ফেলল। ও খুব দ্রুত নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে চল। সকাল সকাল রাইমা আর রাইসা শপের সামনে এসে থামিল। তারপর শপ খুলে সব কিছু গুছিয়ে নিয়ে বসে থাকলো। সিনু আর তানিয়া এখনও আসেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কেউ আসলো না, তখন রাইমা আর রাইসা ওদেরকে ফোন দিল, কিন্তু দুজনের নাম্বারই আনরিচিত্রবল। এবার রাইমা আর রাইসা বেশ চিন্তিত হয়ে পড়ল। মারিয়া আর নুসরাতকে শপে রেখে ওরা সিনু আর তানিয়ার বাসার উদ্দেশ্যে চলে গেল। রাইসা তানিয়ার বাসায় আর রাইমা সিনুর বাসায় গেল। রাইমা কলিং বেল বাজাতেই সিনুর মা এসে দরজা খুলে দিলেন। রাইমা ওনাকে সালাম দিয়ে ব্যস্ত কণ্ঠে